প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য পর্ষদের যে টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের যে টেস্ট পেপার স্কুল থেকে ফ্রিতে দেওয়া হয় সেই টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 237, সেখানে বিভাগ ক, খ এবং গ, সেখানে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্নোত্তরের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেই প্রশ্নোত্তরগুলোর যে পিডিএফ সেটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো 237 নম্বর পেজ, এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করবো। প্রথমে দেখো এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে গ্রুপ এ এর মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? তো এটা তোমাদের হবে 0.5 RT। এরপরে প্রশ্ন, প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র? কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র? সেটা এখানে হবে অপশান এ। এরপরে আছে গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান বেশি? সেটা হলো CO2 অর্থাৎ অপশান সি, কার্বন ডাইঅক্সাইড। এরপরে প্রশ্ন দেখো, বলা আছে পদার্থ ধাতুগুলির কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? তো এখানে দেখো সেটা আমাদের হবে কি ইনভার, অপশান ডি। এরপরে প্রশ্ন, পদার্থ কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? পদার্থ কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সেটা হলো কি অবলোহিত রশ্মি অর্থাৎ অপশান সি। এরপরে আছে একটি পাতলা উত্তল লেন্সের 2f দূরে একটি পাতলা উত্তল লেন্সের 2f দূরে রাখলে সৃষ্ট অর্থাৎ বস্তুটি 2f দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? সেটা হবে কি সদ অবশীর্ষ হবে, তাহলে অপশান এ। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 120 সি আধান প্রবাহিত করলে তড়িৎ প্রবাহমাত্রা হলো, তড়িৎ প্রবাহমাত্রা কত হবে? তাহলে সেটা হবে কি অপশান বি অর্থাৎ 0.1 এ। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেটা কি বলা হয়েছে, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো কি 18টি, অপশান সি। এরপরে আছে পরিবাহীর রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহমাত্রার সম্পর্ক কি হবে? তাহলে সেটা হবে কি এইচ ইকুয়ালস টু এইচ সমানুপাতিক আই স্কোয়ার অর্থাৎ অপশান সি। এরপরে আছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো কি? সেটা হলো কি ইলেকট্রনের স্রোত। এরপরের প্রশ্ন দেখো, সেটা বলা হয়েছে পদার্থ কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? সেটা হলো LiH। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো 1.12, পদার্থ কোনটি তড়িৎ পরিবহন করে? সেটা হবে গলিত NaCl। তারপরে প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে? সেটা হবে গাঢ় নীল বর্ণ হবে, অপশান সি। এরপরে প্রশ্ন আছে পদার্থ কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? সেটা হবে ZNS, অপশান বি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে যে পদার্থ কোনটি একটি অ্যালকোহল? সেটা এখানে তোমাদের হবে কি CH3CH2OH, অপশান ডি। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল 15টা, সেটা হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ বি, সেখানে প্রশ্ন আছে 21টা প্রশ্ন, 1 নম্বর করে 21 নম্বর দেওয়া আছে। 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। সেটা লিখবে বায়োমাস শক্তি, বায়োমাস শক্তি। এরপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম, সেটা হবে তোমরা এখানে লিখবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এই প্রশ্ন ছিল কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোল বেড থেকে সেটা হবে কি মিথেন অর্থাৎ CH4, মিথেন। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? লিখবে গ্যাসের ভর এবং চাপ, গ্যাসের ভর আর কি চাপ, এগুলো হচ্ছে ধ্রুবক। অর্থাৎ প্রশ্ন ছিল সত্য অথবা মিথ্যা লেখো। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। এটা এখানে সত্য বলা হয়েছে, তো এখানে তোমাদের লিখে দিই, এটা হচ্ছে কি সত্য। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?
সেটা লিখবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। নেক্সট প্রশ্ন, গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়? গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়? তাহলে কি লিখবে? গোলীয় দর্পণের মেরু বলতে লিখবে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। নেক্সট প্রশ্ন, অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো। তো অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? দেখো, অবতল দর্পণ দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, অর্থাৎ দাঁতের চিকিৎসায় ডক্টররা ব্যবহার করে। দাঁতের চিকিৎসায় লিখবে, প্রথম লিখবে দাঁতের চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়, আর একটা লিখবে মোটর গাড়ির হেডলাইটে, বা এটা গাড়ির হেডলাইটে লিখতে পারো, মোটর গাড়ির হেডলাইটে, এখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত? তাহলে এখানে কৌণিক চ্যুতি কত হবে? দেখো, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত? এটা হবে 15 ডিগ্রি। এরপরে প্রশ্ন আছে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কি হয়? কমে। উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, একটি অর্ধপরিবাহীর নাম লেখো। তো একটি অর্ধপরিবাহীর নাম তোমরা কি লিখবে? সিলিকন লিখবে, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি লিখতে পারো। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, দেখো এই স্পেলিংটা তোমরা ঠিক করে লিখবে, সিলিকন। এরপরে প্রশ্ন, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে সেটা হচ্ছে কি, ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে প্রশ্ন, নক্ষত্রের বিপুল শক্তির উৎস কি? নক্ষত্রের বিপুল শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। এরপরে আছে 2.10 প্রশ্নে বলা আছে, দেখো যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি লেখো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি হলো W ইন্টু মিটার ইনভার্স ইন্টু কে ইনভার্স, এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেগুলো কি বলা হয়েছে? সেখানে দেখো 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো এখানে বাম স্তম্ভ আছে এবং ডান স্তম্ভ দেওয়া হয়েছে। তো সেখানে যেটা প্রথম বলা আছে, একটি সন্ধিগত মৌল, সেটা কি? অপশান বি, অর্থাৎ নিকেল। এরপরে যেটা বলা আছে দেখো, সেটা হচ্ছে কি, একটি ইউরেনিয়ামোত্তর মৌল, সেটি হবে কি? প্লুটোনিয়াম, এটা হবে ডি। 3 নম্বর আছে কি, থার্মিক পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 বিজারিত করে, এটা হবে এখানে অ্যালুমিনিয়াম, এবং তারপর ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, সেটা হবে কি? টিন। তাহলে সি এর সাথে মিলবে। তাহলে এটা হলো এভাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, 2.12 N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করে। এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, বা এটা তোমরা এখানে দেখে দিই। দেখো 2.12টা লুইস ডট, এখানে দেখো নাইট্রোজেনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে, এরকমভাবে ধর থাকবে। তাহলে একটা নাইট্রন হলো, আর একটা নাইট্রোজেনের ক্ষেত্রে সেমভাবে তারও এরকম 5টা ইলেকট্রন থাকবে বাইরে। তাহলে এরা কি করে, এই যে এখানে এটা এভাবে, আচ্ছা তোমাদের কালার চেঞ্জ করে দেখাই। এটা ধরো এভাবে আমাদের যে বন্ডিং করবে, এই দুটো এই নাইট্রোজেনের এই 3টে ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে 3 3 6 আর 2 8টা ইলেকট্রন হয়ে যাবে। এবং সেমভাবে এদিকের যে নাইট্রোজেনটা আছে, সেও কি করবে, এর 3টে নিয়ে শেয়ারিং করে নিয়ে এর বাকি 5টার সাথে 8টা তৈরি করবে। তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হবে, সেখানে এভাবে তো আমাদের তৈরি হবে। তাহলে এখানে এই যে 3টে করে আছে, বন্ড তৈরি করবে, একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড তৈরি করবে, আর
এভাবে তৈরি হবে। তাহলে এভাবে তোমাদের এটা হবে এবং বই থেকেও ছবিটা পেয়ে যাবে, তোমাদেরকে আমি এটা বলে দিলাম এবং বই থেকেও তোমরা এঁকে নিতে পারবে। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেটা কি বলা হয়েছে 2.13-তে তড়িৎ বিশ্লেষণ কোন প্রকারে কোন প্রকারে তড়িৎ প্রবাহ করা হয়। তাহলে সেটা কি হবে, এটা ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট বা লিখবে সমপ্রবাহ। নেক্সট প্রশ্ন কথা দিয়েছিল জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়। জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে। অ্যানোড হিসেবে রূপও ব্যবহার করবে। নেক্সট প্রশ্ন, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও, সেটা লিখবে জল, অথবা H2O। এরপরের যে প্রশ্নটা আছে দেখো 2.16, সেখানে বলা আছে ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কি হবে। এখানে তোমাদের লিখে দিই ফেরিক হাইড্রোক্সাইড। এর সংকেত হবে, এখানে তোমাদের লিখে দিই FeOH3। অহদে প্রশ্ন আছে দেখো লাইকার অ্যামোনিয়া কি লিখবে। লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়া এর একটি বিশেষ রূপ যা অ্যামোনিয়া এবং জলের একটি দ্রবণ। এটি একটি শক্তিশালী ক্ষারীয় পদার্থ। লাইকার অ্যামোনিয়ার রাসায়নিক সূত্র কি NH4OH। এবং দেখো এরপরে যে প্রশ্ন 2.17-তে কি বলা হয়েছে যে পদার্থ যৌগটির IUPAC নাম লেখো। CH3CH2CHO এটার IUPAC নাম। তো এটা কি হবে, যে এর IUPAC নাম হচ্ছে কি প্রোপানল। নেক্সট প্রশ্ন, পিভিসি এর মনোমার কি। এখানে লিখে দিই পিভিসি এর মনোমার কি লিখবে ভিনাইল ক্লোরাইড। নেক্সট প্রশ্ন তার কথা দিয়েছিল এখানে CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। তাহলে এটা হবে কি গঠন সংকেত, তোমরা লিখবে CH3O, আচ্ছা দাঁড়াও, এর একটি গঠন সংকেত CH3 এটা লিখবে। এর নাম কি ডাইমিথাইল ইথার। এটা তোমরা লিখতে পারো এভাবে CH3 সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ সি, সেখানে 9টা প্রশ্ন আছে, 2 নম্বর 8 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগের প্রশ্ন, এই প্রশ্নগুলো উত্তর নেক্সট পেজে আমরা আলোচনা করছি, সেখান থেকে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন আছে বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে কী কাজ করতে হবে। দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, অপরিচালিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং সামাজিক বনসৃজন করতে হবে। 3.2 আছে প্রশ্ন, STPতে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের আয়তন এত, অপরিবর্তিত উষ্ণতায় এত, এই চাপে গ্যাসের আয়তন কত হবে। তো প্রাথমিক আমাদের উষ্ণতা কি বলা হয়েছে দেখো STPতে, সেটা আমরা জানি না, তাহলে আমরা সেটা x ধরে নেব, xকে। হ্যাঁ, এবারে দেখো তারপর দেখো চাপ কি বলা আছে, যে STPতে অর্থাৎ এখানে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। আর আয়তন কি বলা আছে V1 52 মিটার কিউব। এবং অন্তিম উষ্ণতা কি হবে, সেটাও কি হবে, আয়তন কত হবে সেটা আমাদের বার করতে হবে, সেটা আমরা x ধরে নিলাম। আর তারপর দেখো যেটা বলা আছে সেটা হচ্ছে কি এখানে চাপ যেটা বলা হয়েছে যে P2 অর্থাৎ অন্তিম চাপ, সেটা কত হবে আমাদের 104 বলা আছে। উষ্ণতা কি হবে অপরিবর্তিত থাকবে। তাহলে যেটা আমাদের আগে x ছিল T2তেও কি উষ্ণতা সেটাই থাকবে। সেজন্য প্রথমে যেটা ছিল উষ্ণতা সেটাই আমরা এখানে রেখে দেবো, উষ্ণতা অপরিবর্তিত সেই জন্য। এবং দেখো চার্লস ও বয়েলের সূত্র থেকে পাই, এরপরে আমরা লিখবো কি P1 V1 সমান বাই T1 সমান P2 V2 বাই T2। সেখানে ভ্যালুগুলো বসালে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর কত হবে, V2 এর মান 38 মিটার কিউব।
এরপরে দেখো অথবা প্রশ্ন ছিল এখানেই 4 ATM চাপে 300 কে উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে। দেখো গ্যাসের চাপ আমার বলা আছে, আয়তন আমরা V1 ধরে নিলাম, মূল সংখ্যা কত সেটা 4 হবে, উষ্ণতা কত T সে 300 কে, এবং সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান কত সেটা বলা আছে এখানে, এটা লিখে নিলাম। এরপরে PV সমান nRT যে সূত্র, সেখানে আমরা ভ্যালুগুলো বসাবো, বসালে আমাদের উত্তর কত হবে, এত হবে। নেক্সট প্রশ্ন যেটা দেখা যাচ্ছে 3.3, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় সেটা এফ দিয়ে তোমরা লিখবে, আলোক কেন্দ্র সংজ্ঞা। অথবা এই প্রশ্ন ছিল দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন, দিনের বেলায় আকাশ নীল দেখানোর কারণ এফ দিয়ে লিখবে। নেক্সট প্রশ্ন 3.4 বলা আছে ভাম্বার বাতির তুলনায় এলইডি বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। তো এখানে দেখো দুটো সুবিধা এখানে লেখা আছে, লিখে নেবে। অথবা এই প্রশ্ন ছিল ফ্লেমিং এর বামস্থ নিয়ম লেখো, ফ্লেমিং এর বামস্থ নিয়মটা এফ দিয়ে লিখবে। এরপর আছে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো, সেটা লিখবে H2S, এবং গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ সেটা লিখবে FeS প্লাস H2SO4, এই দুটো যে বিক্রিয়ার ফলে কী হবে FeSO4 প্লাস H2S উৎপন্ন হবে। নেক্সট যে প্রশ্ন সেখানে আছে 3.6, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের পদার্থ দুটির ধর্মের তুলনা করো, অর্থাৎ গলনাঙ্ক এবং জলের দ্রবতা। গলনাঙ্কর ক্ষেত্রে লিখবে ন্যাপথলিনের গলনাঙ্ক তুলনামূলক কম এবং সোডিয়াম ক্লোরাইডের তুলনামূলক বেশি গলনাঙ্ক। জলের দ্রবতা কী হয়, ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না এবং সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়, এই দুটো পার্থক্য লিখবে। নেক্সট প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় সেটা তোমরা এফ লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো, তো CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম তোমরা এভাবে আঁকবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো সেটা বলা আছে 3.8, ক্যালামাইন কোন ধাতুর আকরিক, সেটা হলো জিঙ্ক ধাতুর আকরিক। এবং পরে অথবা প্রশ্ন ছিল থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়, লিখবে লোহা, অথবা Fe। এরপরে প্রশ্ন ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ইথিলিনের গঠন সংকেত কি, CH2 এখানে ইথিলিন কেমিক্যাল ফর্মুলা কি C2H4। এটি দুটি কার্বন পরমাণু এবং 4টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি ডবল বন্ড C বিদ্যমান এবং যা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণিত করে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেজন্য। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা লিখবে এখানে, যে এক্ষেত্রে লিখবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে সেই সব যৌগকে বোঝানো হয় যেখানে অন্তত একটি ডবল বা ট্রিপল বা ত্রিবন্ধন থাকে। ইথিলিনের মধ্যে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি ডবল বন্ড রয়েছে যা এটিকে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বানায়। তাহলে এটা কি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অথবা এই প্রশ্নের সাথে ছিল কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়, দুটি উদাহরণ লেখো। কার্যকরী গ্রুপ কাকে বলে লিখবে এবং উদাহরণ দেবে অ্যালকোহল গ্রুপ, যেমন OH এবং C2H5 যেটা কি ইথাইল অ্যালকোহল, এভাবে উদাহরণটা দিয়ে তাহলে এটা লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখন 237 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।